হঠাৎ করে আমি রওনা দিলাম কাতার থেকে সৌদি আরব হয়ে বাহরাইনের উদ্দেশ্যে। তো রাত্রে তো আমি জার্নি করলাম, আইসে আমি সকালবেলা বের হব ঘোরার জন্য। তা আমার চোখে ঘুম থাকলো, আমি ঘুমাই নাই, আমি চলে গেলাম ঘোরার জন্য। তো যারা বাহরাইনে ঘুরতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে আপনার অনেক ভালো লাগবে। সো লেটস এনজয় দিস ভিডিও। সারাদিনে আমি কি করব তা এই ভিডিওতে আমি তুলে ধরব। আমি বের হয়ে গেলাম রেডি হয়ে, দরজা খুলেই হোটেলের দেখলাম, চোখে পড়লো বাঙালি একটা হসপিটাল, অনেক ভাল লাগলো। এটা হচ্ছে বাহরাইনের রাজধানী মানামা। তো মানামার দৃশ্য সকালবেলা অনেক সুন্দর। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি নাস্তা করব। তো আমি নাস্তার জন্য আমি খুঁজতেছি বাঙালি রেস্টুরেন্ট, কিন্তু যেহেতু আমার অচেনা শহর, তো এই জন্য আমি বা চোখের সামনেই পাইলাম একটা ইন্ডিয়ান মালবাড়ি রেস্টুরেন্ট। এটাতে যাওয়ার পরে আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আদা, বিভিন্ন মশলা দিয়ে। তো সকালবেলা ভালোই লাগলো। তারপরে পরোটা ছিল না বলে আমি ফুরি বা এগুলা কি কি দিছে, এটা মালবাড়ি রেস্টুরেন্টের খাওয়ার। তা আমার কাছে যদিও ভাল লাগে নাই, কি করব, আমি খাইতে হবে, কারণ আমার সকালবেলা নাস্তা করা লাগবে। নাস্তা করার শেষে আমি বের হয়ে গেলাম। আমার একজন ভাইয়ের সাথে দেখা হইলো, বাইরে নিয়ে আমি বাইরে হয়ে গেলাম, গ্রামের বড় ভাই, তারে নিয়ে বের হয়ে গেলাম। সে একটু ঘুরাইলো। এটা বাহরাইনের গোল সিটি। তো বাহরাইনে আসছি, গোল মার্কেটে যাওয়াই লাগবো, সেটাই স্বাভাবিক। তো তার থেকে আমি তার ছোট ভাইয়ের নাম্বার নিয়ে আমি রওনা দিলাম তার ছোট ভাইয়ের কাছে। তার ছোট ভাই আমার স্কুল জীবনের ফ্রেন্ড। তো তার কাছে আমি রওনা দিলাম। আর বাহরাইনের দৃশ্য দেখতে দেখতে তো ভালোই লাগে, যদিও বাইরে অনেক গরম। তা আমি বের হয়ে গেলাম আমার বন্ধুর কাছে। বন্ধুর সাথে ফোনে কথা হইলো, আমার ক্লাসমেট এবং খুবই সহজ সরল একজন মানুষ। ছোটবেলা থেকে আমি দেখছি যে সে অনেক সহজ সরল মানুষ। তো তার কাছে যাওয়ার উদ্দেশ্য হলো তাকে নিয়ে বের হব। তো তার সাথে কথা হইলো যে সে একটা হোটেলে ডিউটি করে, হোটেলের নাম বাংলাদেশ রেস্টুরেন্ট। দেখতে দেখতে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। আসার পরে আমি সেটা আমার দেখে অবাক যে আমি এত দূর থেকে গাড়ি ড্রাইভ করে এখানে আসলাম। তো সে দেখে আমাকে অনেক খুশি হলো, খুশি যে সে আসলে বলার মতো না, সে এতই খুশি হয়েছে। আমি বসলাম, বসার পরে সে ব্যস্ত, দোকানে অনেক কাস্টমার, ডেলিভারি সবকিছু মিলাই সে অনেক ব্যস্ত। এই তো আমি কথাবার্তা বলতেছি, তাকে নিয়ে বের হয়ে গেলাম আসলে। বাট বাহরাইনের অনেক সুন্দর জায়গাগুলা সে কিছুই জানে না। বাহরাইনে আসছে অনেক বছর হয়েছে, কিন্তু বাহরাইনে কি আছে জানে না। তা আমি গুগল ম্যাপে দেখলাম এখানে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটা নাম এই গাছটার অনেক পুরনো একটা গাছ, 450 বছর আগের পুরনো সেই গাছ। তা আমি তাকে নিয়ে আসলাম এই গাছ দেখতে। সেই 450 বছরের আগের পুরনো সেই গাছ। বাহরাইনে এই গাছটাকে বলে লাইফ টি। তো অনেক পুরানো একটা গাছ, জায়গার দৃশ্যটাও সুন্দর। মরুভূমির মাঝে এই গাছটা এত বছর মানে জীবিত, পানি এবং কোনো পরিচর্যা ছাড়াই এই গাছটা এখানে জীবিত। তো গাছটার যে ডালপালাগুলো আমি দেখলাম, এগুলো আসলে এই আবার গাছেই পরিণত হয়েছে। আর এই সামনে যে পাথরটা, এরকম অনেক পাথর ওখানে দেখা যায়। এখানে মানে ম্যাপ গুলা দেওয়া আছে কোন দিকে কি আছে, কারণ এটা মরুভূমি। দর্শক, এজন্য আমি এই দাঁড়িয়ে আছি বাহরাইনের মরুভূমিতে। এখানে আশেপাশে আহ কোনো পানির ব্যবস্থা নাই। এটা একটা দুদু মরুভূমি। তো এখানে এই পানি বা পরিচর্যা ছাড়া এখানে প্রায় 400 বছর আগের পুরনো একটি গাছ। তো এই গাছটি এভাবে দাঁড়িয়ে আছে। তো বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এই গাছটিকে দেখতে আসে। তা আমিও এই গাছটিকে দেখার জন্য আজকে আসলাম। আসলে আশ্চর্য জিনিস যে আল্লাহর আসলেই সৃষ্টি, যে রাখে আল্লাহ মারে কে। এই গাছটি আসলে এভাবেই দাঁড়িয়ে আছে। তার ডালপালাগুলো দেখেন, ডালপালাগুলা বড় হইতে হইতে এগুলো গাছে পরিণত হয়েছে। আহ এই গাছটা মরুভূমির ভিতরে এভাবেই দাঁড়িয়ে আছে প্রায় 400 বছর। তো আমি যদি একটু দেখাই,
আসলে এই পরিচর্যা ছাড়া যে একটা জিনিস এভাবে এভাবে আছে, আসলে আল্লাহর যদি হুকুম না থাকতো তাইলে এভাবে একটি গাছ, পানি এবং পরিচর্যা ছাড়াই এত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। আমি যদি একটু ঘুরাই দেখাই, দেখেন এখানে বালি আর পাথর ছাড়া কিছুই দেখা যায় না। তো আমি পুরাটা দেখাইলাম, বালি আর পাথর ছাড়া কিছুই দেখায় না, দেখা যাচ্ছে না। তো এই সেই 400 বছর আগের পুরনো গাছ। তো বাহরাইনে আমি একদিনের সফর ট্যুর দিলাম। সফর ট্যুরে আপনাদেরকে এই গাছটা দেখ। আচ্ছা, এই গাছের বয়স কত? 400 সাড়ে 400 বছর আমি শুনছি। এখানে চলে আসছে 7-8 বছর। কত আপনি 7-8 মাস কাজ করেন এখানে? হ্যাঁ হ্যাঁ তো এখানে বিভিন্ন দেশের পর্যটক এই গাছটা দেখার জন্য আসে। শুরু করাটা এটারে বলা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, পুরো একটা দেই। আপনারা দেন? এমনি গভর্নমেন্টের তরফ থেকে দেওয়ার কোনো ইয়ে নেই? আপনি কি এখান থেকে গভর্নমেন্ট থেকে আপনি রাখছে চাকরির জন্য নাকি? না, আমরা এসছি কোম্পানির মাধ্যমে। কোম্পানি এগুলো কোম্পানি দেয়, কিন্তু আমার হলো ক্লিনার কোম্পানি। আপনারা কতজন আছেন এখানে? আমরা এখানে বাঙালি 2 জন আছি। এই সর্বমোট 2 জন বাঙালি? না, ওই এখানে বাঙালি 2 জন আছে, কিন্তু আমাদের কোম্পানি শুনছি আমি এটা অনেক লোক আছে। আমি এলেমারের লোক, আমার বিষয় হলো এলেমারের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে এই গাছটা ঘিরে এখানে মোটামুটি অনেক পর্যটক আসে। তা আমি তেমন পর্যটক দেখি নাই, কারণ আমি যখন আসছি এখন আসলে অনেক রোদ। আর আপনারা জানেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আহ দুপুরবেলা অনেক রোদ থাকে, যার জন্য পর্যটকগুলো আসে সন্ধ্যার মাঝামাঝি বা সন্ধ্যার আগে যখন রোদ কমে। তো এটা একটা পর্যটকরা আসা এবং বসার জায়গা। এই জায়গাটা এখানে কিছু গাছটা সম্বন্ধে কিছু লেখা আছে, এই গাছটার ইতিহাস। এখান থেকে আপনারা চাইলে বাহরাইনে এই জায়গাটা ভ্রমণ লিস্টে রাখতে পারেন। গাছটা আসলে অনেক পুরনো। আমার সাথে আমার ছোটবেলার বন্ধু এবং আমার ক্লাসমেট, অনেক ভালো মনের একজন মানুষ। সততার কারণে এখনো পর্যন্ত নিজে কিছুই করতে পারে নাই, শুধু শ্রম দিয়ে যাচ্ছে, একজন প্রবাসী যোদ্ধা। তা আমি তাকে ডিউটি থেকে জোর করে ধরে নিয়ে আসছি, কারণ আমি মাত্র একদিনের সফরে আহ বাহরাইনে আসলাম। তো জায়গাটা অনেক সুন্দর সুন্দর। আসলে এই গাছটার জন্যই মূলত পর্যটকরা এখানে আসে। এখানে মরুভূমি ছাড়া আর কিছুই নাই। আমরা আসছি আহ আসলে বালির মধ্য দিয়ে নিজে ড্রাইভ করে আসলাম। This is life of tea in Bahrain. भाई की यानी लाइव टी देखते আসছেন নাকি? आप किधर का है? इंडिया का? बहराइन में रहता है? कौन सा सिटी में रहता है बहराइन में? দুই বন্ধু মিলে আইসক্রিম কিনলাম। তো চিল এনজয়। তো এখান থেকে আবার আমরা রওনা দিলাম, যেহেতু তার সে সারা রাত ডিউটি করছে। দিনের 2টা বাজে আমি জোর করে দৌড়ে নিয়ে আসলাম। তো আমি তারে ছেড়ে আবার বাহরাইনের মানামায় আসলাম। এখানে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, যাকে মাছি দাওয়ার বলে। তো এটা বাঙালিরা অনেকেই চিনে, যারা বাহরাইন মানামাতে যায় এই জায়গাটা সন্ধ্যা, দেখলে সুন্দর একটা জায়গা। সারাদিন ঘোরার পরে সন্ধ্যার বাসায় তো আর গেলাম না। ভাবলাম যেহেতু আমি বাঙালি, তো কোথায় বাঙালি আছে আমি বাঙালিদের খুঁজতে বের হই। তো যাই হোক, এখন সন্ধ্যা, কাজ, সবার কাজ শেষ, সবাই একটা আড্ডা দেয়। এভাবে আমি আসলাম বাহরাইনের একটা বাঙালি, বিভিন্ন দেশের বাঙালি, পাকিস্তানি, বিশেষ করে বাঙালিরা এখানে বেশি আড্ডা দেয়।
সন্ধ্যাবেলায় এই জায়গাটাতেই কাজ শেষ করে প্রবাসী যোদ্ধারা আড্ডা দিতে আসে। তো সকল ঘোরাঘুরির অবসান ঘটিয়ে আমি রওনা দিলাম বাহরাইন ছেড়ে। বাহরাইন ছেড়ে যাব সৌদি আরব। তো সামনেই আমার চেক পোস্ট, আমি অপেক্ষা করতেছি চেক পোস্টে যাব। তো সামনে আসলে সুন্দর একটা দৃশ্য আছে, আহ, সেটার জন্য এই ভিডিওটা করা। তো এখানে অনেক ফর্মালিটিস আছে, এগুলা এখানে আমার চেকিং, গাড়ি চেকিং সবকিছু শেষ করে আমি বাহরাইন ছেড়ে যাব সৌদি আরব। তো এটা হচ্ছে বাহরাইনের এবং সৌদি আরবের একমাত্র যোগাযোগ মাধ্যম। যে এই দেশের সাথে আর কোনো দেশের কোনো সম্পর্ক নাই। একটাই ব্রিজ, যেটা দিয়ে তারা এই, সৌদি আরব, দুবাই, কুয়েত বা বিশ্বের আরব দেশের জিসিসি যে কান্ট্রিগুলো এগুলোতে তারা যায়। একটাই ব্রিজ আছে। আরেকটা ব্রিজ হওয়ার কথা আছে, এটা হচ্ছে কাতার আর বাহরাইনের ভিতরে। তো এটাই একমাত্র যোগাযোগ মাধ্যম, তারা এটাই ব্যবহার করে। তো এটা হচ্ছে, এটা আপনি গেলে তেমন কিছু লাগে না, মাত্র 25 রিয়াল খরচ হয় আপনার টোল দিয়ে। এই ব্রিজটা পার হওয়া যায়, মাত্র 25 রিয়াল টোল দিলে এই ব্রিজে উঠা যায়। তবে হ্যাঁ, অবশ্যই আপনার পাসপোর্ট, ভিসা এগুলো থাকতে হবে। শুধু শুধু তারা আপনার উঠতে দিবে না, কারণ অনেক চেকিং আছে। তা আমি এই মুহূর্তে আছি বাহরাইন ব্রিজ, যে ব্রিজটা একমাত্র ব্রিজ, তারা এটার মাধ্যমে তারা যোগাযোগ করে, পণ্য আনা নেওয়া করে। তা আমি বাহরাইন ব্রিজ শেষ করে সৌদি আরবে ঢুকে গেলাম। ধন্যবাদ সবাইকে।